এটি নিউজের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ফার্স্ট এড অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি রীতিপ্রভা, সৌজন্যে প্রত্যয়। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর তৌহিদুল ইসলাম, মনোরোগ বিশেষজ্ঞ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আজকে আমরা করোনা ভাইরাস নিয়ে কথা বলবো এবং কথা বলবো মানসিক রোগ নিয়ে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকেও আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আমরা শুরুতেই করোনা ভাইরাস নিয়ে কথা বলবো, যেটা এখন আমাদের দেশে বিদেশে সব জায়গাতে ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাসের পাশাপাশি আমরা মানসিক ব্যবস্থা বা মানসিক যে আমরা যে স্বাস্থ্যটা যাতে আমরা ঠিক রাখতে পারি সেটার বিষয়ে যদি আমরা একটু কথা বলি, যে ডিপ্রেশন, অ্যাংজাইটি যাদের আছে, বাসায় যারা এখন সেলফ আইসোলেশনে আছে, তাদের জন্য এই সময়ে কি করণীয়? আসলে এটা তো আমরা একটা বৈশ্বিক মহামারীর ভিতর দিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে এই করোনা ভাইরাসটার ফলে যে রোগটা হচ্ছে কোভিড-19 বলে আমরা আখ্যায়িত করছি, এটা পৃথিবীর সবকটি দেশেই বলতে গেলে ছড়িয়ে যাচ্ছে এবং আমরা অলরেডি আমাদের দেশে সেই 8ই মার্চ প্রথম কেস হওয়ার পর থেকে ধীরে ধীরে আমাদের রোগের প্রকোপটা বেড়েই যাচ্ছে। আমরা চেষ্টা করছি রোগের হাত থেকে বাঁচার জন্য, চিকিৎসার জন্য। এর সাথে সাথে আমরা সাধারণ জনগণ হিসাবে যেটা চেষ্টা করছি যে বাসায় থেকে এই রোগের প্রাদুর্ভাবটা কমিয়ে রাখা যায় যাতে সেইটার জন্য। কিন্তু সেই জিনিসগুলো করতে যেয়ে দেখা যাচ্ছে যে আমরা নতুন কিছু বিষয়ের সম্মুখীন হতে হচ্ছে, যেমন বাসায় থাকা, মানুষের সাথে দেখা না করা, দূরে দূরে থাকা, আমাদের যে সামাজিক রীতিনীতিগুলো ছিল, হাতে হাত মিলানো, হ্যান্ডশেক করা, এই জিনিসগুলো থেকে আমরা দূরে সরে আসছি। মাস্ক পরে আমরা বাইরে যাচ্ছি। যোগাযোগহীনতা সৃষ্টি হয়েছে, কিন্তু এখন যোগাযোগহীনতা, একটা সামনাসামনি যোগাযোগহীনতা সৃষ্টি হয়েছে। একই সাথে আমি বলবো যে কিছুটা সুযোগও তৈরি হয়েছে, আমাদের হাতে কিছুটা সময় এসেছে যে আমরা যাদের সাথে সামাজিক অথবা যোগাযোগটা ছিল না আমাদের কর্মব্যস্ততার জন্য, তাদের সাথে কিন্তু যোগাযোগ করার সময়টাও এখন আমরা হাতে কিছুটা হলেও পাচ্ছি। হতে পারে আমাদের কিছুটা শারীরিক দূরত্ব রাখতে হবে। আমরা সবাই জানি যে 6 ফিট দূরে রাখতে যদি আমরা পারি খুবই ভালো হয় মাস্ক পরে থাকা, কিন্তু তার মানে এই না যে আমরা কিন্তু আমাদের কাছের মানুষদেরকে আমরা ভুলে যাব। আমরা তাদের সাথে ফোনে কথা বলতে পারি, তাদের সাথে আমরা ভিডিও চ্যাট অথবা অন্যান্য মাধ্যমে আমরা যোগাযোগ রাখতে পারি। বরঞ্চ এখন কিন্তু আমাদের কাছে সুযোগ এসেছে যোগাযোগটা আরও বাড়িয়ে ফেলার, এই সময়টা এসেছে। যদি আমরা মানসিক রোগ নিয়ে যদি আমরা কথা বলি, যাদের ডিপ্রেশন, অ্যাংজাইটি বা সিজোফ্রেনিয়া এইসব রোগ আছে, তারা যারা আইসোলেশনে এখন আছে, লকডাউনে আছে, বা তাদের দেখা যাচ্ছে যে তারা চাকরি করতো কিন্তু এখন হয়তো তারা ওয়ার্ক ফ্রম হোম যেটা করছে, তো তাদের আসলে কি করণীয় এই সময়ে? কারণ দেখা যাচ্ছে যে ফ্রি টাইমটা কিন্তু অনেক বেশি তাদের জন্য এখন হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। শুধু যে মানসিক রোগ যারা ছিল তারাও না, সাধারণ যারা আগে হয়তো বা সম্পূর্ণরূপে সুস্থ ছিলেন, সুন্দরভাবে কাজ করছিলেন, অফিস করছিলেন, স্কুল কলেজ করছিলেন, ইউনিভার্সিটিতে কাজ করছিলেন, তাদের লাইফে একটা আমূল পরিবর্তন এসেছে, যেটা আগের সময়ের সাথে কোনোভাবেই মেলানো যাচ্ছে না। এর ফলে সবার ভিতরেই একটা অশান্তি, একটা অস্থিরতা, একটা ভয় তৈরি হচ্ছে। এবং যে কোনো ভয়, এরকম স্ট্রেস আমরা বলি, চাপ, এবং এই ধরনের একটা বড় ধরনের চাপের ক্ষেত্রে মানসিক রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। সেটা ডিপ্রেশন হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, সিজোফ্রেনিয়া হতে পারে। এবং আপনি খুব একটা ভালো গ্রুপের কথা বললেন, যাদের আমাদের নজর দেওয়া দরকার, যাদের আগের থেকেই ডিপ্রেশন ছিল অথবা তাদের আগের থেকেই সিজোফ্রেনিয়া ছিল, তাদের এই চাপের আগে হয়তো কিছুটা ভালো ছিলেন, চিকিৎসার মাধ্যমে ভালো ছিলেন, কিন্তু এই চাপটা হয়তো তারা এই মুহূর্তে নিতে পারছে না, তাদের কষ্ট হচ্ছে, তাদের রোগটা হয়তো একটু বেড়ে যেতে পারে। সেই জন্য আমাদেরকে খুব সচেতন থাকতে হবে যে তার রোগটা আগের তুলনায় বেড়ে যাচ্ছে কিনা, সে আগের থেকে একটু বেশি অস্থির হয়ে যাচ্ছে কিনা, তার আগে যেই সমস্যাগুলো ছিল সেগুলো আবার ফেরত আসছে কিনা, সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই খুব ভালোভাবে নজর রাখতে হবে। একই সাথে যাদের ছিল না তাদেরও খেয়াল করতে হবে নিজেদের ব্যাপারে, যে আসলে আমার এখন কীরকম বোধ হচ্ছে, আমি কি এখন আমার এই অস্থিরতাটা কি স্বাভাবিকের থেকে খুব বেশি মাত্রায় চলে যাচ্ছে, আমার স্বাভাবিক কাজকর্মগুলো আমার করতে খুব সমস্যা হচ্ছে, আমি কি আটকিয়ে যাচ্ছি, একই চিন্তার ভিতরে বারবার ঘুরপাক খাচ্ছি যে করোনা হলো কিনা, কোভিড হলো কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা সারাক্ষণ চিন্তা করতে করতে অস্থির হয়ে যাচ্ছি। এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। মানসিক রোগ যাদের নেই তাদের হয়তো এখন ধরাও পড়ছে, তো তাদের সিমটমগুলো কি কি, কিভাবে করে বুঝতে পারবে যে তার আসলে ডিপ্রেশন বা অ্যাংজাইটি কাজ করছে, বা এটা আসলে আর্লি স্টেজে আছে, এটা স্বাভাবিক হওয়াটা সম্ভব? স্বাভাবিকভাবে কিছুটা তো ভয়, যেটা বললাম যে আতঙ্ক কাজ করছে আমাদের সবার ভিতরেই, যে কোনো মানুষের ভিতরেই হচ্ছে যে কি হবে, আমরা যে বুঝতে পারছি না এই রোগটা কীভাবে আসলো, কীভাবে যাবে, কীভাবে চিকিৎসা হবে, কতদিন থাকবে, এই অস্থিরতাটা, অনিশ্চয়তাটা আমাদের সবার ভিতরেই কিছুটা অস্থিরতা তৈরি করছে। কিন্তু কারো কারো ক্ষেত্রে হয়তো বা এই অস্থিরতার মাত্রাটা অনেক বেশি হয়ে যাচ্ছে, যখন দেখা যাচ্ছে সে তার স্বাভাবিক কাজকর্মে মন দিতে পারছে না, বাসার যেই
তার যে কাজকর্ম, ঘরের কাজকর্ম, অথবা বাসায় যে আপনি বলছিলেন যে হোম অফিস করছেন, সেই হোম অফিসে যতটুকু কাজ অথবা বাসার যে টাস্কগুলো আছে, পড়ালেখার টাস্কগুলো আছে, সেগুলো সে করতে পারছে না। সারাক্ষণ তার ভিতরে অস্থিরতা লাগছে, সে ওই বিষয়টার ভিতরে ঘুরপাক খাচ্ছে, বুক ধরফর করছে, গলা শুকিয়ে আসছে, সারাক্ষণ সে চেক করছে, মন খারাপ লাগছে, কিছুই ইচ্ছা করছে না তার। সে হয়তোবা সে প্ল্যান করে রেখেছিল টিভি দেখবে অথবা সিনেমা দেখবে, সে সেটাও করতে ইচ্ছা করছে না। বাসার মানুষজন কোনো কাজেই সে মনোযোগ দিতে পারছে না, একেবারেই মনোযোগ দিতে পারছে না। যতটুকু চেষ্টা করতে যেও বিফলে পরিণত হচ্ছে, এবং খারাপ সে অন্যদের থেকে আলাদা হয়ে আছে, নিজের মতন করে বসে আছে, যে কিছুই ভালো লাগছে না। এই জিনিসগুলো হয়তো বা তার অ্যাংজাইটির অথবা ডিপ্রেশনের সিমটম হিসেবে আসতে পারে। বুক ধরফর করতে পারে, গলাটা শুকিয়ে আসছে। সেই সময় আসলে তাদের কি করণীয়, কি করলে তারা সেই ব্যস্ততার যে জীবনটা আগে যেটা ছিল, তারা সাধারণভাবে এখন যে জীবনযাপনটা পালন করছে সেটাকে মেনে নিতে পারবে? এই সময়টা আমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে, এই পরিবর্তিত পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করতে হবে, যে আমরা বাসায় থাকছি, চাইলেও আমরা বাইরে বের হতে পারছি না। এখানটায় ভিতরে আমাদের যতটুকু রিসোর্স আছে, আমাদের সুযোগ আছে, সেই পুরোটাকে আমরা যাতে কাজে লাগাতে পারি। হ্যাঁ, আমার বাসা থেকে বের হতে পারছি না, আমি আমার বন্ধুবান্ধব অথবা আমি আমার কলিগদের সাথে দেখা করতে পারছি না, কিন্তু আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আমি একটা সুন্দর সময় কাটাতে পারি। আমার সন্তান থাকতে পারে, আমার পিতামাতা থাকতে পারে, আমার ভাই, আমার পার্টনার যারা আছেন, হাজব্যান্ড অথবা ওয়াইফ, তাদের সাথে আমরা সময় কাটাতে পারি। এবং সময় কাটানো মানে শুধু যে বসে থাকা তা না, আমরা বলি কোয়ালিটি সময়। হয়তো আমরা 20 মিনিট সময়টা কাটালাম, কিন্তু সেই সময়টার ভিতরে আমাদের যেন একটা মনের আদান প্রদান হয়, কথাবার্তার আদান প্রদান হয়। পাশাপাশি বসে থাকার কিন্তু সময় কাটানো না, তার কি ভালো লাগা, তার কি খারাপ লাগা, তারও হয়তো বা আমার যে পার্টনার অথবা আমার যে সন্তান অথবা আমার পিতা, তারও হয়তো বা কিছুটা মনোকষ্টে আছেন, তাদের কষ্টটা শোনা, আমার কষ্টটা তার সাথে শেয়ার করা, তাহলে দুজনের জন্যই কিন্তু ভালো হবে। আমি যেমন একটু হালকা হতে পারবো, আমার আত্মীয়, আমার স্বজন, সেও কিন্তু একটু হালকা হতে পারবে। আপনি যে সুযোগটার কথা বললেন, যে এখন কিন্তু আমাদের সুযোগ আছে, আমাদের পরিবার, কাছের মানুষ, তাদেরকে আমরা যাতে সময় দিতে পারি। অবশ্যই এটা আমরা বর্তমান যে আমাদের নাগরিক জীবন অথবা আধুনিক জীবন যেটাই বলি না কেন, আমরা কিন্তু ব্যস্ত হয়ে পড়েছি। আমাদের কাজ, পড়ালেখা সবকিছু মিলিয়ে আমরা কিছুটা হলেও আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি। এখানটায় কিন্তু আমরা এইটা একটা সুযোগ আমাদের কাছে, চাই আর না চাই সুযোগটা কিন্তু চলে এসেছে, যে আমরা কীভাবে সেই কানেকশনগুলো আবার ফেরত আনতে পারি, কীভাবে ব্রিজটা আবার তৈরি করতে পারি। হয়তো বা অনেক দিনের পুরানো বন্ধু, তার সাথে যোগাযোগ নেই, 1 বছর 2 বছর কথা হয় না, তাকে একটু ফোন করা, তার সাথে একটু গল্প করা। আমার ওয়াইফের সাথে হয়তো বা আমি দেখা হচ্ছে না, আমি অফিসে যাচ্ছি, সে অফিসে যাচ্ছে, তার সাথে একটু সুন্দর সময় কাটানো, তার ভালো লাগা খারাপ লাগাগুলো সম্বন্ধে একটু আলোচনা করা, পুরনো সুন্দর স্মৃতিগুলোকে রোমন্থন করা, আমাদের ভালো লাগবে, সুন্দর লাগবে, একটা সুন্দর সময় কাটাতে আমাদেরকে সাহায্য করবে। বাসায় থেকে বাচ্চারা যারা আছে, তাদের দেখা যাচ্ছে যে তারা স্কুল কলেজে যেতে পারছে না, এবং তাদের সময় কাটাতে হচ্ছে বাসায়, তাদেরও কিন্তু একটা ডিপ্রেশন কাজ করতে পারে, তারাও একটা অস্থিরতার ভিতরে কাজ করতে পারে। এবং আমরা অনেক সময় বাচ্চাদেরকে, যারা একেবারে ছোট বাচ্চা, তাদেরকে মনে করি বাচ্চা, তারা কিছু বুঝে না, কিন্তু আসলে তারাও কিন্তু খুবই অ্যালার্ট, এবং বাচ্চারা কিন্তু তাদের পরিবেশ সম্বন্ধে খুবই ওয়াচফুল থাকে, কি হচ্ছে চারপাশে, তারা সেই জিনিসগুলো নিতে থাকে। আমরা বড়রা যখন অস্থির হয়ে থাকি, ভয় পেতে থাকি, সেটা কিন্তু তাদের ভিতরেও সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে, এবং তারা হয়তো পুরাটা বুঝতে না পারলেও তারা কিন্তু বুঝে যে একটা অস্বাভাবিক পরিস্থিতির ভিতরে যাচ্ছি। এই সময়টা তাদেরকে একটু বিশেষভাবে সময় দিতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে জানাতে হবে তাদের বয়স অনুযায়ী, যেই বাচ্চা যতটুকু বোঝার ক্ষমতা আছে সেই অনুযায়ী সঠিক তথ্য, তাদেরকে ভুল তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ তারা কিন্তু বুঝতে পারে, আমরা যখন একটা ভুল তথ্য বুঝে দেই, না কিছু হয়নি, কিছু না, এটা কিছু না, এরকম করে যদি আমরা বলি, তাহলে কিন্তু বুঝতে পারবে যে তাকে আমরা সেই মানুষ হিসাবে, একটা ছোট মানুষ হলেও তারা তো মানুষ, সেই মানুষ হিসেবে সম্মান দিয়ে তাকে পুরা সত্যটা বলছি না। তারা যতটুকু বুঝতে পারে, তাদের বুঝার ক্ষমতার ভিতরে যদি আমরা তাদের বুঝিয়ে বলি, তাদেরকে আশা দিই, এবং কি হচ্ছে সিচুয়েশনটা তাদেরকে একটু ভেঙে তাদের মতন করে বুঝিয়ে বলি, তারাও কিন্তু কিছুটা আশ্বস্ত হবে। সময়টা যাতে আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারি, এই বিষয়ে আমরা কথা বলবো। একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। জি দর্শক, ফার্স্ট এইড অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর ফার্স্ট এইড অনুষ্ঠানে। আমরা করোনা ভাইরাস নিয়ে কথা বলছিলাম এবং মানসিক রোগ নিয়ে কথা বলছিলাম। বাচ্চাদের ক্ষেত্রে যদি আসি, যে বাচ্চারা তো দেখা যায় যে ডিপ্রেশন বা অ্যাংজাইটি কাজ করতে পারে, এই সময়টাতে তারা কিভাবে করে বাসায় বসে থেকে কাজে লাগাবে?
এই বাসায় এই সময়টাতে তারা বসে থাকার কোনো প্রয়োজন নেই, তারা তাদের স্বাভাবিক লাইফে যতটা আমরা নিয়ে আসতে পারি সব প্রথমে আমরা যেটা করা উচিত সেটা হচ্ছে যে একটা সুন্দর রুটিন তৈরি করে দেওয়া তাদের জন্য। সেই রুটিনের ভিতরে এমন না যে তাদের উপর চাপিয়ে দেওয়া, তাদেরকে সাথে নিয়ে কিছু পড়া থাকবে, কিছু খেলাধুলা থাকবে এবং তাদের সাথে কিছু টিভি দেখারও সময় থাকবে, ইনডোর গেমসগুলোর সময় থাকবে। এবং WHO কিন্তু আমাদেরকে রেকমেন্ডেশন দিচ্ছে যে বাচ্চাদের জন্য কিন্তু প্রতিদিন অ্যাটলিস্ট 1 ঘন্টা কিছু শারীরিক ব্যায়াম, সেটা খেলাধুলার মাধ্যমে যেন হয়, সেই জিনিসটা কিন্তু তারা রেকমেন্ড করছেন। এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তারা বাসায় বসে আছেন দেখে যে একদম চেয়ারে চুপচাপ বসে থাকবেন তা কিন্তু না। অনেক সময় দেখা যায় যে তারা ডিজিটাল ডিভাইস নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে পড়েন, মোবাইল, ট্যাব অথবা ইন্টারনেট, ইউটিউব এগুলো নিয়ে। এটার মাত্রাটা একটু কমিয়ে নিয়ে আসতে হবে যেন তারা একটা নির্দিষ্ট পরিমাণ সময় দেখেন, কিন্তু তার বেশি যায় না। তারা পড়ালেখা করবে একটা নির্দিষ্ট সময়, হয়তো বা তাদের স্কুলের সময়টা যে যখন ছিল তার একটা পোর্শন তারা স্কুলে মতন করে পড়ালেখা করবে। কিছু কিছু স্কুল এখন অনলাইন স্কুলিংয়ের কার্যক্রম শুরু করেছে, সেটা যেন তারা করতে পারে সেটা আমরা দেখব। তারা যদি কখনো কোনো কিছু নিয়ে ভয় পায়, কিছু নিয়ে তাদের অ্যাংজাইটি হয়, তারা যেন তাদের বাবা মার কাছে ওপেনলি আলোচনা করতে পারে যে আব্বু অথবা আম্মু আমার এটা নিয়ে ভয় লাগছে, কি হবে, সেই জিনিসটা নিয়ে তারা যেন আলোচনা করতে পারে। এই চ্যানেলটা যেন ওপেন থাকে বাবা মার সাথে। একই সাথে তাদেরকে কিন্তু জানাতে হবে যে কি হচ্ছে এইখানটায়। এবং অনেক সময় আমরা এটা আগাম প্রস্তুতি নিতে হবে যে আমরা জানি না কে কখন আমরা অসুস্থ হয়ে যেতে পারি, আমাদেরকে হাসপাতালে যেতে হতে পারে অথবা আলাদা থাকতে হতে পারে। সেই সময়টায় বাচ্চারা বাবা মা অথবা তাদের ফ্যামিলি মেম্বারের সাথে হয়তো বা কিছুদিন দেখা হবে না, সেটাও বাচ্চাদেরকে আগের থেকে জানিয়ে রাখা যে এরকম একটা যদি আল্লাহ না করুক কিছু একটা হয়, তখন কিন্তু আমাদেরকে হাসপাতালে যেয়ে থাকতে হবে অথবা আমাদের একটা আলাদা রুমে থাকতে হবে, আইসোলেশনে থাকতে হবে। সেই সময়টা তোমাদেরকে আমরা হয়তো দেখা দিতে পারবো না, এটা ভয়ের কিছু নেই। আমি আপনার মাধ্যমে আমাদের জনগণকে জানাতে চাই যে ভয় পাওয়ার কিছু নেই, যে আমরা চিকিৎসা পাবো না, ডাক্তার পাবো না, এটা কিন্তু অমূলক ধারণা। আমাদের সেবা আছে এবং এখন আরও যেটা আমরা আরও এক ধাপ এগিয়ে যাচ্ছি, আমরা প্রযুক্তির সহযোগিতা নিচ্ছি। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট, মনের খবর এবং ঢাকা ইউনিভার্সিটি কাউন্সিলিং সাইকোলজি ডিপার্টমেন্ট, এরা সবাই কিন্তু আমরা চেষ্টা করছি নিজেদের অবস্থান থেকে ফোনের মাধ্যমে, টেলিমেডিসিনের মাধ্যমে সাহায্য করার এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা যোগাযোগ করতে পারেন এবং এই সেবাগুলো কিন্তু সম্পূর্ণরূপে ফ্রি পাচ্ছেন। না, হাসপাতালে যদি না যাওয়া হয় তারা কিন্তু সেই অনলাইন কনসালটেশনটা এখন পাচ্ছে, যেটা আগে ছিল না। আমরা বরঞ্চ ডিজিটাল কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু আরও দোরগোড়ায় পৌঁছে যাচ্ছি। আমাদের কাছে রুগীরা ফোন করছেন, হবিগঞ্জ থেকে ফোন করছেন, বরিশাল থেকে ফোন করছেন, হয়তো তার বাসার আশেপাশে কিন্তু তখন কোনো মানসিক চিকিৎসক ছিলেন না, কারণ আপনারা হয়তো জানেন যে মানসিক চিকিৎসকের অভাব আছে আমাদের দেশে, কিন্তু তারা এখন ফোনের মাধ্যমে কিন্তু চিকিৎসা পাচ্ছেন এবং চিকিৎসাটা সম্পূর্ণরূপে ফ্রি। সো রুগীরা যারা আগ্রহী, যারা সেবা পেতে চান, তারা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ফেসবুক পেজ অথবা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট এই নামে যদি আপনারা সার্চ দেন ফেসবুকে, ওখানটায় গেলে কিন্তু সকল চিকিৎসক একদম প্রফেসর থেকে শুরু করে জুনিয়র যারা আছেন তাদের সবার ফোন নাম্বার দেওয়া আছে এবং সময় ভাগ করে দেওয়া আছে এবং তারা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই সার্ভিসটি দিয়ে যাচ্ছেন মানুষের সেবার জন্য। এবং অনেকেই এই সেবা নিয়ে কিন্তু ভালো আছেন, তারা কাউন্সেলিং পাচ্ছেন, ওষুধের পরামর্শটাও পর্যন্ত পাচ্ছেন। এই যে এক্সেসটা, এটা কিন্তু এখন আমরা বর্তমান পরিস্থিতির রেসপন্স আমরা তৈরি করেছি এবং আমাদের জনগণ, আমাদের যারা রুগী, আমাদের যারা সাফার করছেন, কিছুটা কষ্ট পাচ্ছেন, তাদের সবার জন্য কিন্তু এই সেবাটি সম্পূর্ণরূপে উন্মুক্ত। চিকিৎসার ক্ষেত্রে যদি আসি, যেটা আমরা বললাম যে ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা সিজোফ্রেনিয়া বা অন্য ধরনের মানসিক রোগ যাদের আছে, তাদের যদি কোভিড-19 পজিটিভ ধরা পড়ে বা তারা যদি টেস্ট করার জন্য যায়, তখন কি তাদের যে ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে বা যে মেডিকেশনে তারা আছে সেটা কি আপনারা থামিয়ে দিবেন বা প্রসিজারটা কি হবে, তাদের প্রসেসটা কি? না, আমরা তাদের সেই চিকিৎসা অবশ্যই চালিয়ে যাব, কারণ বলছিলাম যে অনেক সময় দেখা যায় যে অসুস্থতা অথবা মানসিক চাপের জন্য এই তাদের পূর্বের যে মানসিক রোগ সেটা একটু বেড়ে যেতে পারে। এবং এই কোভিড-19 যখন রোগটা হচ্ছে, এটা একটা মাল্টি সেক্টরাল, মানে আমরা বলছি বহু দিক থেকে তাদেরকে আমরা অ্যাপ্রোচ করব। সেখানটা রেসপিরেটরি মেডিসিন, ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট অথবা আইসিইউর যারা ডাক্তার আছেন এবং তাদের সাথে সাথে কিন্তু সাইকিয়াট্রিস্টরাও কিন্তু এর সাথে কাজ করছেন। অলরেডি 3 জন সাইকিয়াট্রিস্ট বিভিন্ন কোভিড হাসপাতালে ডিউটি করছেন এবং যখনই কোনো রুগী নিয়ে খুব প্রবলেম হচ্ছে অথবা প্রয়োজন হচ্ছে, সেখানে কিন্তু সাইকিয়াট্রিস্টরা যাচ্ছেন, আইসিইউতে যাচ্ছেন, তাদেরকে চিকিৎসা দিচ্ছেন। আমরা সকলের সহযোগিতায়, সকল ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীর সহযোগিতায় কিন্তু আমরা তাদেরকে ভালো করে তোলার চেষ্টা করছি এবং তাদেরকে প্রয়োজনীয় ওষুধের যে অ্যাডজাস্টমেন্টটা করা দরকার, কারণ তার কোভিডের জন্য কিছু ওষুধ চলছে, মানসিক রোগের জন্য কিছু ওষুধ চলছে, সবগুলো আমরা আলোচনার মাধ্যমে কিন্তু সুন্দরভাবে সেট আপ করার চেষ্টা করব যে যাতে তার কোভিডটাও ভালো থাকে এবং তার মানসিক রোগটাও ভালো থাকে। সেটার জন্য একটা দলীয় কিন্তু অলরেডি তারা মেডিকেশন আছেন।
কয়েক ধরনের ওষুধ তার অলরেডি নিতে হচ্ছে, কিন্তু কোভিড-19 এর কারণে দেখা যেতে পারে যে সেই আইসোলেশন বা সেলফ কোয়ারেন্টাইনের পাশাপাশি কিন্তু তার আরো এক্সট্রা মেডিকেশনগুলো নিতে হচ্ছে, তখন সেই জন্য কিছুটা ডোজ হয়তো বা কমানো বাড়ানো রাখতে পারে, কিছুটা পরিবর্তন করতে হতে পারে। সেটাও যে আমরা যেটা বললাম যে আমরা দলগতভাবে সমষ্টিগতভাবে এটা একটা সবাই একা একজন চিকিৎসা কিন্তু করতে পারবেন না, এটা সবার সহযোগিতা প্রয়োজন। একজন সামান্য যেই পরিচ্ছন্নতা কর্মী তারও যেমন সহযোগিতা প্রয়োজন, একজন ডাক্তার, একজন নার্স এবং একজন মনোরোগ বিশেষজ্ঞ সবার সহযোগিতার মাধ্যমে কিন্তু আমরা রোগীদেরকে ভালো করে তোলার চেষ্টা করব। সো একজন মনোরোগ বিশেষজ্ঞ তাদেরকে পরামর্শ দিবেন যে এখন এই সময় আমাদের ওষুধটা কী পরিমাণে পরিবর্তন করা দরকার, অথবা এই ওষুধটাই থাকবে, একটু কমানো দরকার না বাড়ানো দরকার। এটা একজন মানসিক রোগ বিশেষজ্ঞ তার যে কোভিড-19 চিকিৎসক আছেন তার সাথে আলোচনা করে সেটা সুন্দরভাবে সেট আপ করে দিতে পারবেন। মেডিকেশন যদি অতিরিক্ত বেশি হয়ে যায় তখন কি তাদের কোনো সাইড ইফেক্টের বা কোনো কি ইম্প্যাক্ট পড়তে পারে? চিকিৎসকরা তো সেই বিষয়ে সচেতন থাকেন যে ওষুধ কি বেশি হয়ে যাচ্ছে কিনা এবং রোগীর কোনো প্রবলেম হবে কিনা, অথবা অন্যান্য যে আপনি যেটা বলছিলেন যে কোভিডের জন্য যে নতুন ওষুধ হচ্ছে তার কোনো সাইড ইফেক্ট হচ্ছে কিনা। আশা করা যায় এখন পর্যন্ত যেগুলো দেখা যাচ্ছে আমাদের হাতে প্রচুর ওষুধ আছে যেগুলো দিয়ে আমরা খুব সেফলি এবং সফলতার সাথে রোগীদেরকে চিকিৎসা দিতে পারবো। আমরা খুবই কনফিডেন্ট এবং আশাবাদী যে আমরা রোগীদেরকে এই কোভিড-19 অবস্থার ভিতরে আক্রান্ত রোগীদেরকেও আমরা মানসিক রোগের যে চিকিৎসা সেটা চালিয়ে যেয়ে তাদেরকে সহযোগিতা করতে পারবো। সো আমি আশ্বস্ত করতে চাই রোগীদেরকে যে ভয় পাওয়ার কিছু নেই, যে আপনাদের যদি কোভিড-19 হয়ও তারপরেও আমরা সর্বোত্তভাবে আপনাদেরকে সহযোগিতা করবো এবং আপনারা ইনশাল্লাহ ভালো হয়ে সুস্থ হয়ে ফেরত আসবেন। আরেকটু যদি কথা বলি চিকিৎসার ক্ষেত্রে, যে মানসিক রোগের থেকে কি তাদের কোনো শারীরিক রোগ হতে পারে কিনা এই সময়ে, যদি তাদের ডিপ্রেশন বা অ্যাংজাইটি আরো বেশি লেভেলে যদি চলে যায়? বেশি লেভেলে, এটা খুব একটা সুন্দর প্রশ্ন করেছেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে যেসব রোগীদের বিভিন্ন ধরনের মানসিক রোগ আছে, ডিপ্রেশন, মেজর ডিপ্রেশন অথবা সিজোফ্রেনিয়া, তাদের ভিতরে কিন্তু শারীরিক রোগ হওয়ার সম্ভাবনাটাও বেশি। এবং একই সাথে দেখা গিয়েছে যে যেসব মানুষের মনের জোরটা ভালো, মানসিকভাবে সুস্থ আছেন, তাদের কিন্তু ইমিউনিটিটাও ভালো থাকে। একটা মানুষ যখন বিষণ্ণ থাকে, তার যখন কিছু ভাল লাগে না, তার রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু কমে আসে। সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে একটা মানুষ সে মানসিকভাবে শক্ত আছেন এবং সাহস নিয়ে এগিয়ে যাচ্ছেন, আমরা যেহেতু এখন করোনা নিয়ে আলোচনা করছি, তার যদি করোনা আক্রান্ত হয় সে কিন্তু সেইখান থেকে বের হয়ে আসার জন্য যে মানসিক শক্তিটা যদি সে তার নিজের ভিতর নিয়ে আসতে পারে, তাকে কিন্তু সহযোগিতা করবে এই রোগটাকে প্রতিরোধ করার জন্য এবং এই রোগটার থেকে চিকিৎসা সহ এবং তাকে ভালো হয়ে চলে আসার জন্য কাউন্সেলিংটা খুব প্রয়োজন পড়বে। কাউন্সেলিংটা এবং তার নিজের মনের জোরটা বাড়িয়ে তোলা, যে না এই রোগটা আমার হয়েছে, রোগটা হওয়া মানেই যে আমি মৃত্যু হবে তা কিন্তু না। বেশিরভাগ রোগী কিন্তু কোভিড আক্রান্ত হলেও কিন্তু ভালো হয়ে যায়, 88-90% রোগী কিন্তু ভালো হয়ে যায়, খুব কম রোগী কিন্তু খারাপ হয়। সো আমার রোগ হয়েছে মানে আমি কিন্তু মারা যাচ্ছি না। সাহস নিয়ে যদি আমরা বের হয়ে আসতে পারি, সাহস নিতে পারি যে না আমি ভালো হব, এটা আমার ভালো হতে হবে, আমার আত্মীয় স্বজনের জন্য, আমার সন্তানের জন্য, আমার পার্টনারের জন্য আমি ভালো হব, তখন কিন্তু দেখা গিয়েছে যারা এরকম মনোবলটা ধরে রাখতে পেরেছেন তারা কিন্তু আরও তাড়াতাড়ি ভালো হতে পেরেছেন এবং তারা সহজে এই রোগটা থেকে বের হয়ে আসতে পেরেছেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং মানসিক রোগ নিয়ে এবং পরিবার নিয়ে যেটা আপনি বললেন যে এই সময়ে আসলে আমাদের একটা সুযোগ আমরা পেয়েছি যাতে আমরা কাছের মানুষদের সাথে থাকতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ এবং এটিএন নিউজকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, এই বিষয় নিয়ে কথা বলার জন্য। দর্শক, ফার্স্ট এইড অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবারও হাজির হব নতুন কিছু বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সঙ্গেই থাকুন, এটিএনের সাথে থাকুন।